তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনার বিষয় কিন্তু 5 নম্বর অধ্যায় নিয়ে রৈখিক সমীকরণ, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। আজকের কিন্তু আমরা বেসিক কিছু টার্ম নিয়ে আলোচনা করব। মানে বেসিক খুঁটিনাটি যেগুলো না জানলেই নয়। এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার। আমরা ধীরে ধীরে কিন্তু চ্যাপ্টারটা বুঝতে থাকবো। মানে আমরা টার্গেট করব প্রত্যেকটা যে 1.5 থেকে 1.7 পর্যন্ত আছে এর অনুশীলনীগুলো। তো প্রত্যেকটা অনুশীলনীতে আমরা যাব। সেই অনুশীলনীতে গিয়ে সেই অঙ্কগুলো করার জন্য আমাদের যে যে নিয়ম কানুনগুলো লাগবে, যে যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সেইগুলো আমরা টুকটুক করে বুঝবো এবং অঙ্কগুলো করে ফেলবো। একবারে বুঝতে গেলে কিন্তু সব মাথার ভিতর থেকে চলে যাবে। তো সেভাবেই আমি করব। প্রথমত আমি 1.5.1 বোঝাবো এবং এই বোঝাতে গিয়ে যে আমাদের অবশ্যই প্রথম বেসিক কিছু জিনিস জানতে লাগবে। তো সেটাই আমি আজকে শুরু করছি। তো আমাদের অধ্যায়টার নাম কি? রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। তো এর বেসিক জিনিস বলতে আমাদের প্রথমত কিন্তু বুঝতে হবে রৈখিক সমীকরণ ব্যাপারটা কি, এবং দুই চল এক চল বিশিষ্ট সমীকরণ বলতে কি বোঝো, এছাড়া সহ সমীকরণ ব্যাপারটা কি। এই তিনটে বিষয় কিন্তু আমাদের ভালো করে বুঝে রাখতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে, তবে কিন্তু আমরা সেটা বেশ সুন্দরভাবে বুঝতে পারবো। তো আমি এই রৈখিক সমীকরণ এবং সমীকরণের দিকে আগে বাড়ছি, দুই চল এক চল এইগুলো ব্যাপার। আমি একটা সমীকরণ লিখে রেখেছি। আচ্ছা, সমীকরণের সহজ সংজ্ঞা কি হতে পারে একদম বাংলা ভাষায় গুছিয়ে বলতে গেলে, দেখো, যে রাশিমালার মধ্যে চলরাশি থাকবে, ধ্রুবক থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো থাকবে এবং সমান চিহ্ন থাকবে, এরকম একটা রাশিমালাকে আমরা বলবো সমীকরণ। ঠিক আছে। আর এমনি সাধারণভাবে সমীকরণের আরেকটা সংজ্ঞা হতে পারে যে যে চলরাশির নির্দিষ্ট মানের জন্য চলরাশির নির্দিষ্ট মানের জন্য সমান চিহ্নের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হবে, সেই ধরনের রাশিমালাকে আমরা কিন্তু বলবো সমীকরণ। ধরো এখানে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্যই কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। দেখো, আমি একটা জাস্ট সমীকরণটা বোঝানোর জন্য ব্যাপারটা বলছি। আচ্ছা, আমাদের ডান পক্ষে কি আছে? 0 আছে। তাহলে বাঁ পক্ষে তো 0 নেই, কিন্তু এক্স এর মান কত বসালে বাঁ পক্ষটা 0 হয় বলো তো? দেখো, এক্স এর মান, এটা আমার তো এটা 22 নিতে সুবিধা হবে আমার। আচ্ছা, এখানে যদি আমরা বসাই, এক্স এর মান যদি বসাই আমি, ধরো এক্স এর মান বসালাম, এক্স সমান -11 বসালাম। ঠিক আছে। -11 যদি বসাই, -11, তাহলে কত হচ্ছে দেখো, -11 দুগুণে -22 প্লাস 22। তা শুধু এইটা দিয়ে খেয়াল করো, কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? 0 পড়ে থাকছে। তাহলে আমাদের বাঁ পক্ষটা 0 চলে যাচ্ছে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য, আর কোনো মানের জন্য কিন্তু 0 আসবে না। তাহলে এইটা হলো সমীকরণ। তাই কি রাখবো বলি আমি? চলরাশি, এক্সটা হলো চলরাশি এখানে, যার মান আমাদের জানা নেই, যার মান পরিবর্তনশীল। তাহলে এক্স এর নির্দিষ্ট মানের জন্য, সরি, এক্স এর না, চলরাশির নির্দিষ্ট মানের জন্য যদি সমান চিহ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায়, তাহলে সেই ধরনের রাশিমালাকে আমরা কিন্তু সমীকরণ বলবো। এখন এই সমীকরণকে কখন আমরা রৈখিক বলবো, এটা একটা প্রশ্ন, এবং কখনই বা দুই চল বিশিষ্ট বলবো। আচ্ছা, আগে তোমাদের চলরাশির কনসেপ্ট থাকা উচিত। দেখো, চলরাশি আমরা সেইগুলোকেই বলবো যাদের মান পরিবর্তনশীল। এখন আমি তোমাকে বললাম, তোমাকে 5টা কলম দিলাম, তোমার কি মনে কোনো সন্দেহ আছে আমাকে কটা কলম দিয়েছে? 1 2 3 4 5 গুণে নিতে পারলে তুমি 5টা কলম তোমাকে দিয়েছি আমি। কিন্তু যদি তোমাকে বলি তোমার পকেটের মধ্যে এক্সটি কলম আছে, বা ওয়াইটি কলম আছে, বা জেডটি কলম আছে, বা পিটি কলম আছে, কিউটি কলম আছে, পিটি, এইগুলো, তাহলে তুমি সন্দিহান যে আসলে কটি আছে। এইগুলো হতে পারে 1টা, 2টো, 3টে, যত রকম পৃথিবীতে সংখ্যা আছে সবগুলো হলেও হতে পারে। তাহলে এইগুলোর মান নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল, তাই এগুলোকে চলরাশি বলা হয়ে থাকে। ক্লিয়ার? এই চলরাশিগুলোকে সাধারণত আমাদের অ্যালফাবেটের শেষের দিকে যে এক্স ওয়াই জেড আছে, মানে শেষের দিকে লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাই এক্স ওয়াই জেড পি কিউ আর এইগুলো আমরা ধরি। ঠিক আছে। তো এই ছিল আমাদের চলরাশির কনসেপ্ট। তাহলে এই যে পার্টিকুলার যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণে কটা চলরাশি আছে দেখো তো? একটা চলরাশি আছে। তাহলে এই সমীকরণকে আমরা এক চল বিশিষ্ট সমীকরণ বলবো। যদি আমাদের এই সমীকরণটা আমি এরকম লিখতাম, 2x + 3y = 24, তাহলে দেখো তো এখানে কটা চলরাশি আছে? দেখো, দুটো চলরাশি আছে, তাই না? তাহলে এটা আমাদের এক চল বিশিষ্ট সমীকরণ। আমি এখন শুধুমাত্র এইটা নিয়ে কথা বলছি।
আহ, রৈখিকের দিকে আমি আসিনি, আসছি পরে আমি। এক চল বিশিষ্ট তোমার সমীকরণ, তাহলে চলরাশির উপর ডিপেন্ড করে কত চল বিশিষ্ট সমীকরণ সেটা। একটা চলরাশি থাকলে এক চল বিশিষ্ট সমীকরণ, এখানে দুটো চলরাশি আছে তাহলে দুই চল বিশিষ্ট সমীকরণ। এই যে আমাদের আলোচনার বিষয় হলো এই এই ধরনের সমীকরণ নিয়ে, এই ধরনের সমীকরণ নিয়ে আমাদের আলোচনা করব না, আমরা এই ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় দুই চল বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার এটা? তাহলে আমি একটা বাড়তি প্রশ্ন করি, যদি তিনটে চলরাশি থাকতো 2x প্লাস 3y প্লাস 4z সমান 0, তাহলে এটাকে কি বলতে? অনেকে কিন্তু সিকোয়েন্সটা ধরে ফেলেছে, এটাকে বলা হতো তিন চল বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তাহলে চলরাশির ফান্ডাটা ক্লিয়ার। এখন আমি রৈখিকের ফান্ডায় আসি। জাস্ট মনে রাখবে চলরাশির সর্বোচ্চ ঘাত বা পাওয়ার, তোমরা নিশ্চয়ই সূচকের ধারণা পড়েছো, তাই না? সূচক বা পাওয়ার পড়েছো। তাহলে যদি চলরাশির সর্বোচ্চ ঘাত যদি এক হয়, এখানে সবার ঘাত দেখো এক, তাহলে সেই সকল আমরা সমীকরণকে বলবো এক ঘাত বা রৈখিক। কি বললাম? এক ঘাত বা রৈখিক সমীকরণ। ক্লিয়ার? যদি একটু অ্যাডিশনাল জেনে নাও, যদি সর্বোচ্চ ঘাত 2 হতো, সাপোজ ধরো একটা সমীকরণ লিখলাম আমি এক্স টু দি 2x² প্লাস 3y সমান 24। এখানে দুটো চলরাশি আছে, এক্স আছে ওয়াই আছে। চলরাশিগুলোর এক্স এরই বলো আর ওয়াই এরই বলো, সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত এখানে 2। যে কোনো একটা রাশির তো 2 ঘাত আছে, তাই না? তাহলে সর্বোচ্চ ঘাত 2। তাহলে এই ধরনের রাশিমালাকে আমরা বলবো, কিন্তু রৈখিক বলবো না। এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়, কিন্তু আলোচনার বিষয় আমাদের এটা নয়, জাস্ট আমি বলে রাখলাম। তাহলে আমাদের চলরাশির সর্বোচ্চ ঘাত যদি এক হয়, তাহলে সেগুলোকে আমরা এক ঘাত বিশিষ্ট সমীকরণ বা রৈখিক সমীকরণ বলে থাকি। এখন সবগুলো যদি একসাথে জুড়ে দিই, আমি কথাগুলোকে একসাথে জোড়ো। দেখো, আমি একটা সলিড লিখছি 2x প্লাস 4y প্লাস 24 সমান 0, একটা সমীকরণ আমি লিখলাম, যার মধ্যে এইটা হলো ধ্রুবক পদ। দেখো 24টা ধ্রুবক পদ, 24-এর মান 24 ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু এইগুলো, এই যে এক্স ওয়াই, এগুলো হলো চলরাশি, তাই না? এখন যে সমীকরণটা আমি তৈরি করেছি, এই সমীকরণকে বলা হবে, একসাথে সবগুলো মিলিয়ে বলা হবে রৈখিক। রৈখিক দুই চল বিশিষ্ট সমীকরণ। কারণটা কেন বলতো? রৈখিক কেন লিখেছি? কারণ এখানে সবার ঘাত এক। ক্লিয়ার? আচ্ছা, দুই চল বিশিষ্ট কেন লিখেছি? কারণ এখানে দুটো চলরাশি আছে, এক্স আছে ওয়াই আছে। অন্যগুলো থাকতে পারতো, কিন্তু দুটো আছে, এক্স ওয়াই জেড, যা ইচ্ছে তাই লিখে হয়। তো এখানে এক্স আর ওয়াই আছে, তাই এটা দুই চল বিশিষ্ট সমীকরণ বলছি। আশা করি সমীকরণের ফান্ডাটা ক্লিয়ার। এখন আমরা সহ সমীকরণ ব্যাপারটা একটু ছোট্ট করে বুঝে নেবো। এটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার, এই কনসেপ্ট তোমরা পেয়ে গিয়েছো, তবে আমি আরেকবার রিপিটেশন করছি যাতে তোমরা আবার মনে করে নিতে পারো। দেখো, সহ সমীকরণের সংজ্ঞাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। আমি একটু পয়েন্ট করছি আলাদা করে। সহ সমীকরণ, সহ সমীকরণ খুব সহজে বলতে গেলে দুটি চলরাশির মান নির্ণয়ের ক্ষেত্রে, কি বললাম? দুটি চলরাশির নির্দিষ্ট মান নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দুটি সমীকরণের সাহায্য নিই, কি বলে আগে বলি, তাহলে দুটি চলরাশির মান, এখানে এক্স এর মান আমাদের জানা নেই, ওয়াই এর মানও জানা নেই। এই এক্স এর মান কত হবে এবং ওয়াই এর মান কত হবে, এটা দুটি চলরাশির মান জানার জন্য আমরা যদি দুটি সমীকরণের সাহায্য নিই, আর একটা সমীকরণ নিলাম, এই দুটি সমীকরণের সাহায্যে যদি আমি দুটি চলরাশির মান নির্ণয়ের সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে এদের পরস্পরকে বলা হবে সহ সমীকরণ। একে অপরকে সাহায্য করছে, মিলেমিশে করি কাজ, হারে জিতি নাই লাজ, ছামিয়া এই আস্তে। দেখো, এরকম অনেকটা একা একাও জীবন কাটানো যায়, কিন্তু অগোছাল হয়ে যায়। তো একটা সমীকরণ দিয়েও আমরা কিন্তু এক্স ওয়াই এর মান বার করতে পারবো, কিন্তু নির্দিষ্ট মান বার করা সম্ভব নয় একটা সমীকরণ দ্বারা।
তাই এক্স এবং ওয়াই এর আমরা যদি নির্দিষ্ট মান বার করতে চাই আমাদের অবশ্যই অবশ্যই দুটো সমীকরণের সাহায্য লাগবে, আর সেই দুটো সমীকরণকে একে অপরের সহ সমীকরণ বলা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, টার্মোলজি ক্লিয়ার। এবার আমরা 5.1 এর দিকে চলে যাব। আচ্ছা, 5.1 এর প্রথম যে অঙ্কটা আছে একটু ঝাপসা লাগছে যেহেতু মোবাইল স্ক্রিন, আমার কাছে বইটা নাই, আমি মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো, তাছাড়া কোনো রাস্তা নাই। দেখে না একটু। তো কোশ্চেন দেখি 5.1 এর প্রথম অঙ্ক বলছে নিচে প্রতিটি ক্ষেত্রে সমীকরণ গঠন করি এবং সমাধান করার জন্য করা যায় কিনা দেখি। দেখো তোমরা চ্যাপ্টার থ্রিতে কিন্তু এই মানে সমস্যাগুলো পড়ে তার থেকে সমীকরণ তৈরি করে এবং সেই সমীকরণগুলো থেকে এক্স এবং ওয়াই এর 3টে করে মান বার করে তোমরা বিন্দু বার করতে এবং সেই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে তোমরা কিন্তু একটা লেখচিত্র আঁকতে, তাই না? এবং আরও শিখেছিলে যে তোমরা যদি দুটি সমীকরণ তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং দুটি সমীকরণ থেকে তোমরা দুটো তার মানে লেখচিত্র আঁকতে পারো এবং সেই দুটো লেখচিত্র যখন যে নির্দিষ্ট জায়গায় ক্রস করত, ছেদ করত, সেই বিন্দুর স্থানাঙ্ক একটা এক্স এর মান পেতে একটা ওয়াই এর মান পেতে, সেটাই কিন্তু সেই দুটো সমীকরণের যে এক্স ওয়াই চলরাশি ছিল তাদের সমাধান হিসেবে ধরে নিতে। আসলে ব্যাপারটা তাই, এখানে কিন্তু সেই জিনিসটার রিপিটেশন হবে, প্রথম এই 5.1 রিপিটেশন হবে। তো আমি জাস্ট সেই আগের কথাগুলো জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে কি বলছে দেখি, 1 নম্বর প্রশ্ন, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি বলছে 55 বছর। বর্তমান বয়স কার কার? আমার দিদি আর আমার বাবার বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখি 16 বছর পরে, মানে আজকের এখন 2021, 16 বছর পরে আর কি বলতে যাচ্ছে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। মানে 16 বছর পরে হিসাব করে দেখা যাচ্ছে যে বাবার বয়সটা দিদির বয়সের দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের দুটো সমীকরণ তৈরি করতে হবে, ঠিক আছে? তো কিভাবে তৈরি করতে হয় একটু আমি প্রথম অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো এ বি সি বলে কিছু লেখা আছে। প্রথম বলছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করে। এটা তোমাদের কাজ হওয়া উচিত ছিল, তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা আগে শিখে আসা হয়েছে আমাদের। তারপর বলছে বি, লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। এই পয়েন্টটা বোঝাতে গিয়ে আমাকে 3টে লাইন লিখতে হবে, 3টে বিষয় তোমাদের নোট ডাউন করতে হবে, তবে পরে আসছে। আগে আমি এটা কমপ্লিট করি, তারপর বিটা আসছি আমি। আচ্ছা, লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স লিখি, ঠিক আছে? তো আমি আগে করে দেখাই তোমাদেরকে, চলো। আচ্ছা, তো আমাদের সমীকরণটিতে বলা হয়েছে যে আমার দিদি ও বাবার বর্তমান বয়সের সমষ্টি হলো এত এত। তাহলে জানি না কত কত, তাহলে ধরে নিই আমি, ধরি আমার বাবার বর্তমান বয়স এক্স বছর এবং আমার দিদির বর্তমান বয়স ওয়াই বছর। দেখো দুটি সমীকরণ, দুটি চলরাশি চলে এলো আমাদের কাছে। ক্লিয়ার এটা? তাহলে এটা আমার বাবার বয়স, এর বর্তমান বয়স, এটা আমার বোনের বর্তমান বয়স। তাহলে শর্তানুসারে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত হবে? নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই হবে, আর সেই সমষ্টিটা আমাদের দিয়ে দিয়েছে 55। তাকে 1 নম্বর সমীকরণও তৈরি করে ফেললাম। এটা কিন্তু আমাদের দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ, তার দুটো চলরাশি আছে, তাই না? 1 নম্বর সমীকরণ তৈরি করলাম। আমাদের দুটো সমীকরণ লাগবে, তাই না? একে দুটো চলরাশির মান বার করার জন্য আরেকটা আমাদের সাহায্য লাগবে, তাহলে সেটাও তৈরি করতে হবে। তো সেটা তৈরি করার জন্য আমাকে দ্বিতীয় লাইন পড়তে হবে। হিসাব করে দেখি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে 16 বছর পরে, 16 বছর পরে বাবার বয়স হবে, এখন কত বাবার বয়স এক্স, তাহলে 16 বছর পরে নিশ্চয়ই 16 বছর বেড়ে যাবে, 16 যোগ হবে এত বছর। আর দিদির বয়স কত হবে? 16 বছর
পরে দিদির বয়স হবে, দিদির বয়স এখন ওয়াই বছর, আরো 16 যোগ করে দাও ওয়াই এর সাথে, এত বছর। এখন প্রশ্নে বলছে এই দিদির বয়সের থেকে বাবার বয়সটা ডবল, তাহলে এইটা ডবল, এই যে এক্স প্লাস 16টা ডবল, কার থেকে ডবল, এটা থেকে ডবল। এটাকে আমার সমীকরণ কিভাবে লিখতে পারি শর্তানুসারে, এই দিদির বয়সের থেকে দিদির বয়স আর বাবার বয়স কখন সমান হবে, যখন দিদির বয়সকে আমি ডবল করব, দিদির বয়সকে ডবল করলে তবে বাবার বয়সের সঙ্গে সমান হবে। এটাই বলেছে আমাদের যে বাবার বয়স দিদির বয়সের থেকে ডবল, তাহলে এটা বাবার বয়স দিদির থেকে ডবল, এই ডবল করে দিয়েছে। এটা আমাদের সমীকরণ। এটা ছোট্ট আমি এটা জাস্ট ভেঙে নিয়ে এই সাধারণ আকার আনার চেষ্টা করি। 2y প্লাস 32 সমান এক্স প্লাস 16। আমরা সরাসরিগুলোকে বাঁ দিকে আনবো, এক্সকে এদিকে আনি, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাই, আমাদের সুবিধা হবে একটা কাজ করতে। 32 16টার দিকে আসলে বিয়োগ 16 হয়ে যাবে, এই ওয়াইটা ওদিকে নিয়ে গেলে -2y হয়ে যাবে, এদিকে এক্স আছে এক্স থাক, এটাকে প্লাস ছিল ওদিকে গেলে -2y হয়ে যাবে, তাহলে এক্স -2y, আর এদিকে এটা আছে বালি, এটা 16 বিয়োগ করে দিলে 16 হচ্ছে 32 থেকে, এক্স -2y। ব্যাপারটাকে উল্টে লিখি, এক্স চলরাশিগুলোকে বাঁ দিকে রাখলে দেখতে সুন্দর লাগে, তাহলে এক্স -2y আর 16টার দিকে জাস্ট আমি উল্টে লিখলাম, তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, এই একচল বিশিষ্ট রৈখিক দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ রূপটা একটু লিখে নেওয়াটা নোট, নোট, সাধারণ রূপ, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ, তোমাদের লেখাটা দেখতে পাচ্ছ না, সাধারণ রূপ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। এটা হলো সাধারণ রূপ, মানে অনেকটা আইসক্রিমের খাপের মতো। আইসক্রিমের খাপের ভিতরে লাল আইসক্রিম দিলে লাল শাকারিন দিলে লাল হয়ে যাবে, হলুদ দিলে হলুদ হয়ে যাবে, সেরকম একটা। এটা হলো সাধারণ রূপ, এর মধ্যে আমরা সংখ্যা বসালে আমরা একটা সমীকরণ পাবো। যদি এর জায়গায় আমরা মানে এ বি সি হলো, এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, মানে যে কোনো সংখ্যা হতে পারে। যদি এখানে আমি এর জায়গায় 2 বসাই, বির জায়গায় 3 বসাই, সির জায়গায় 24 বসাই, তাহলে দেখো একটা আমার সমীকরণ পেয়ে গেলাম। কি সমীকরণ পেলাম আমরা? দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ পেলাম। এটাকে বলা হয় সাধারণ রূপ, ঠিক আছে, মনে রাখবে এটা। যাই হোক, তাহলে এই সাধারণ রূপে আমরা আনবো। দেখো এটাকে সাধারণ রূপে এনেছেন একটা, যদি এটা শূন্য আনা হয়নি আমার একদিকে, তাহলে শূন্য না আনলেও চলবে আমাদের। মোটামুটি এরকম এক্স ওয়াই আর এরকম ধ্রুবক সংখ্যা, এই তিনটে জিনিস যেন স্পষ্ট তোমার অঙ্কের মধ্যে থাকে। এক্স যুক্ত চলরাশি, ওয়াই যুক্ত চলরাশি এবং একটা এক্সট্রা ধ্রুবক রাশি একদম স্পষ্টভাবে তোমার অঙ্কের মধ্যে থাকতে হবে। এখানে কিন্তু ছিল না, আমি এটা করে নিয়েছি এইভাবে। তাহলে 1 নং 2 নং সমীকরণ। এবার তোমাদের একটু বাড়ি কাজ দিয়ে আমি তোমরা যেহেতু শিখে নিয়েছো, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে তিনটি করে বিন্দু তৈরি করবে। এখান থেকে 3টি বিন্দু, এটা তোমরা যেহেতু আগে শিখেছো তাই এটা আমি হোম ক্লাস দিলাম। এখান থেকে 3টি বিন্দু তৈরি করবে, করে তোমরা গ্রাফ পেপারে বসাবে। আমি তৈরিটা এখানে দেখাচ্ছি না, আমাদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে ভিডিওর। তোমরা তৈরি করে আমাকে দেখাবে, যদি না পারো অবশ্যই আমি দেখিয়ে দেবো পরে। আমি গ্রাফটা করে তোমাদের একটু দেখাচ্ছি, আমি গ্রাফটা কেমন দেখতে হয়, ঠিক আছে, দেখে নাও একটু। আমি সমাধানটা করলাম এবং গ্রাফটাও রেডি করেছি। তোমাদের একটু জাস্ট বুঝিয়ে দিই ব্যাপারটা কি করলাম আমি। যে দুটি সমীকরণ পেলাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, সেটার মাধ্যমে আমি 3টে করে বিন্দু বার করেছি। আশা করি তোমরা এই ব্যাপারটার সাথে অবগত, কিভাবে বিন্দু বার করতে হয়। যারা পারবে না এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং বাড়িতে কিন্তু অবশ্যই নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, আর 2 নম্বর সমীকরণের সাহায্যে কিন্তু আমরা 3টে বিন্দু তৈরি করেছি। আচ্ছা, বিন্দু যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা দুটো, এটার মাধ্যমে একটি লেখচিত্র পাবো, এটার মাধ্যমে একটি লেখচিত্র পাবো, তাই না? সেটাই আগে করেছি আমি। দেখো একটু জুম করে আমি দেখাই ব্যাপারটা, যাতে তোমরা ব্যাপারটা নিতে পারো। আসলে তোমরা দেখতে পাচ্ছ এ বি যেটা আছে, এ বি, এই যে এ আর বি, এই যে লেখচিত্র, এটা হলো প্রথম সমীকরণের লেখচিত্র। আর সিডি যে লেখচিত্র দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণের লেখচিত্র। আর তারা পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর মানটা কত বার আছে? 42.1
এই 42,13, অর্থাৎ এক্স এর মান 42, ওয়াই এর মান 13। ঠিক আছে, এইভাবে করে নেওয়ার পরে আমি কি লিখেছি, 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্রের ছেদ বিন্দুর স্থানাঙ্ক পি, স্থানাঙ্ক হলো 42,13। তাহলে নির্ণয় সমাধান কি হবে, এক্স এর মান 42, ওয়াই এর মান 13। তাহলে নির্দিষ্ট আমরা মান পেলাম। তাহলে বাবার বয়স 42 বছর, দিদির বয়স 13 বছর। এবার আমরা মোবাইলের দিকে চলে যাই, মানে আমাদের অঙ্কের দিকে চলে যাই। অঙ্কটা একটু দেখে নাও কি লেখা আছে আমাদের অঙ্কের। অঙ্কে ছিল আমাদের প্রথম বছরে এক সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করে, আমরা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, দ্বিতীয়টা কি লেখা আছে দেখি, লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। দেখো, হ্যাঁ অবশ্যই আমরা সাধারণ সমাধান পেয়েছি, একটাই সমাধান পেয়েছি, তাই না? সেটা কি সাধারণ সমাধান বলা হবে। সাধারণ মানে প্রথম লেখচিত্রের মাধ্যমে যে সমাধানটা পাবো, দ্বিতীয় লেখচিত্রের মাধ্যমে সেই সমাধান পাবো, সেটাকে বলা হয় সাধারণ সমাধান। অর্থাৎ দেখো, যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু দেখতে পাচ্ছ তো, তার মানে ছেদ বিন্দুটা যেটা হয়েছে, এটা প্রথম লেখচিত্রের উপরেও অবস্থিত, দ্বিতীয় লেখচিত্রের উপরেও অবস্থিত, তাই বলা হচ্ছে আমরা সাধারণ সমাধান পেয়েছি, রাইট? তো হ্যাঁ, আমরা অবশ্য পেয়েছি সাধারণ সমাধান। আর 3 নম্বর হচ্ছে লেখচিত্র থেকে আমরা দিদি ও আমার বা আমার বাবার বর্তমান বয়স লিখি। তো আমরা সেটাও করে ফেলেছি, দিদির বর্তমান বয়স 13 আর বাবা 42। এটা আমরা লেখচিত্র ওই ছেদ বিন্দু যেটা, সেটার স্থানাঙ্ক পড়ে পড়ে আমরা ব্যাপারটা বার করেছি। স্থানাঙ্ক পড়াটা দেখি তোমাদের কিভাবে পড়তে হয়। দেখো, আমার একটা গ্রাফটা খুব ছোট গ্রাফ, ইচ্ছা করে ছোট গ্রাফ নিয়েছি আমি। এখান থেকে এটা 10 ঘর, এই পর্যন্ত 10 ঘর, 10, 20, 30, 40 আর 2 ঘর 42, আর উপরের দিকে 13 ঘর, 10 আর 3 13, তাই 42,13 লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা অঙ্কটা বুঝবো। আমি বলেছিলাম যে এই দ্বিতীয় যে লাইনটা আছে, লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। কোনো লেখচিত্র দেখে আমরা কিভাবে বুঝবো যে তার সাধারণ সমাধান থাকবে কিনা। আমি 3টে কন্ডিশন বলবো, তোমরা লিখে নাও সেটা। দেখে নাও, দুটি সমীকরণ থেকে আমরা দুটো লেখচিত্র পাবো। আমরা এবারে লেখচিত্র পেয়েছি এরকম, দুটো ক্রস করেছে। যখন লেখচিত্র দুটো পরস্পর এইভাবে ছেদ করবে, তখন কি বলা হবে, তখন এদের কিন্তু একটি নির্দিষ্ট সমাধান থাকবে। নির্দিষ্ট কি থাকবে, সমাধান থাকবে। তোমাদের সুবিধার্থে আমি একটু জাস্ট এক্সপ্লেন করছি। তাহলে এদের কিন্তু একটি মাত্র, আমি পয়েন্টটা লিখছি, এদের কিন্তু একটি মাত্র সাধারণ সমাধান পাবো, রাইট? যদি সমীকরণটা এরকম দাঁড়ায়, ধরো এই এ বি, এটা এ বি, ঠিক আছে, আর এ বির উপরে আরো একটা যে তুমি রেখা টেনেছো সেটাও তোমার পড়ে গিয়েছে, এ বির উপরেই পড়ে গেছে, মানে একটা সরলরেখা হয়ে গেছে। আলটিমেটলি যেটা কি হয়ে গেছে, একটা সরলরেখা হয়েছে। মানে দুটো সমীকরণতে দুটো সরলরেখা পেয়েছে, সেই দুটো সরলরেখা মিলে একটা সরলরেখা হয়ে গেছে। তখন এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য, কি বললাম, অসংখ্য সাধারণ সমাধান পাবো। রাইট? এবার যদি কোনো একটা কন্ডিশনে এরকম হয়ে যায়, তোমার এ বি সরলরেখা এটা হয়ে গেল, আর সিডি সরলরেখাটা সমপতিত হলো না, এটাকে বলা হয় সমপতিত হওয়া। কি হওয়া? এটাকে বলা হয় ছেদ করা, এটাকে বলা হয় সমপতিত হওয়া, এটাকে বলা হয় সমপতিত না হওয়া, মানে একসাথে পতিত না হওয়া, না একসাথে না পড়া। তাহলে কিন্তু সমান্তরাল, দেখো, সমপতিত না হলেও বা একসাথে মিলে না গেলেও সমান্তরাল। এ ধরনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সমাধান পাবো না, সমাধান নেই, এর সমাধান নেই। এই 3টে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি রেখাচিত্র এরকম ক্রস করে দেয়, তাহলে অবশ্যই সমাধান পাবো। যদি সমপতিত হয়, দুটো মিলিয়ে একটা সরলরেখা হয়, তাহলে আমরা অসংখ্য পাবো, ইচ্ছা মতো লিখতে পারবো। ওই সরলরেখার যত বিন্দু আছে সমস্ত বিন্দুই হলো সমাধান বিন্দু, ঠিক আছে? আর এখানে শুধুমাত্র একটা বিন্দু সমাধান, যেখানে ছেদ করেছিল, ঠিক আছে? আর এই ক্ষেত্রে ছেদ করেনি, মানে কোনোটাই সমাধান নাই। এই 3টে পয়েন্ট তোমাদের বইয়ে পেজ নাম্বার তোমরা খুলবে,
50 পেজ খুলবে, এই দেখো 50 পেজের এই লাইনটা একটু দাগিয়ে নেবে, একদম ঝাকাস করে দাগিয়ে নেবে। এই দেখো এই ছকটা দাগিয়ে নেবে, 50 পেজের উপরের দিকে এই ছকটা আছে। 1 2 3 যে পয়েন্টটা, এই পয়েন্টটা একদম মুখস্থ করে ফেলবে, মানে মানে বুঝে রাখবে, মুখস্থর কিছু নেই তো। ক্রস হলে সমাধান, সমপতিত হলে অসংখ্য সমাধান, আর সমপতিত না হলে কোনো সমাধান নেই, ব্যাস। এটা ছিল আমাদের আজকের আলোচনা। আজকের বেশি আলোচনা করছি না, এই পর্যন্ত থাক। 1.5-এর অন্য অন্য যে অঙ্কগুলো আছে তোমার চেষ্টা করো, পরের দিন আমরা 1.5 বলছি 5.1-এর যে সমাধানগুলো আছে সেগুলো তোমার চেষ্টা করো। পরের দিন আমরা 5.2 নিয়ে আলোচনা করবো, এবং অনেকটা বেশ আলোচনা আছে ওখানে, মনোযোগ দিয়ে করতে হবে ক্লাসটাই। তো আজকে এই পর্যন্ত, টাটা।